একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নামে নাকি অনেক জায়গা সম্পত্তি আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়েই পাবে। বাবা এই কথা শোনার পর থেকেই আমাকে বলতাছে, ওই মাইয়ারে যদি সাহেব বিয়ে না করে তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়ে আর কয়দিন সংসার চালাইব। আজকা থেকে ঔষধ খাওয়া বাদ দিলাম, আর ঔষধ খামু না ওর টাকায়। আব্বা উঠানে বসে কথাগুলো বলতাছে আমারে শুনিয়ে শুনিয়ে। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাশ করার পর আব্বা হঠাৎ স্ট্রোক করে, তারপর থেকে আমি লেখাপড়া বাদ দিয়ে সংসার খরচ আর বাবার ঔষধের টাকা আমাকেই জোগাড় করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতেই এখন আমি বসি। সকালে না খেয়েই বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। মা আমাকে ভাতে তরকারি দিতে দিতে বলল, বাজান, তোর বাপে কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই, ঔষধও খায় নাই। তোর বাপের বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার স্ট্রোক করে তাইলে কিন্তু হে আর বাঁচবো না, বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুতে বললাম, আব্বাকে যে কও আমি বিয়াতে রাজি। এই বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়া ঠিক করে ফেললো, আগামী সোমবার বিয়া। বিয়ের দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আম্মার জন্য শাড়ি আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠালো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরেই বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করেছে, অনেক লোক দাওয়াত করেছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিল মেয়ের মা। বিয়ে পড়ানোর শেষে বিদায়বেলা আমার শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা, আমার মেয়েকে কষ্ট দিও না, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীরা আমার বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আরেকজন বলতে লাগলো, আরে করিম ভাই, পোলাডার টাকার লোভে বিয়া করাইছে, মেয়ের বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে লজ্জায় আমি চলে আসলাম সেখান থেকে। একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে? এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কী রে, এখনও ঘরে যাস না কেন? মাইয়াডা একা একা বসে আছে ঘরে। আব্বারে আর কিছু না বলে ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতেও কেমন জানি ভাল লাগছে না, তাও ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো। মাথায় বড় ঘোমটা দিয়ে খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভেবেছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠিয়ে একটু সরে গিয়ে পাঞ্জাবি খোলা বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই, একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখন পর্যন্ত বউ সাজে দেখিনি ঘোমটা দেওয়ার কারণে। মেয়েটা তখন ঘোমটা সরিয়ে খাটের উপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠ শুনে তার দিকে ভালোভাবে তাকালাম। না, মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল। লাল শাড়ি পরার কারণে আরও কালো লাগতাছে। তারপরেও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা ঘরের রশিতে ভালো করে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা ঠিক শুতে যাব অমনি তিনি বললেন, আমার নাম তো এই না, আমার নাম ময়না। আর এভাবে শুয়ে পড়বেন মানে? বিছানাটা কত অগোছালো দেখেছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান, আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলেই ময়না এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এখনই ঝাঁটা দেওয়ার জন্য ঝাড় খুঁজে বের করতেছে। আমি খাটের কোনায় চুপচাপ বসে তার কাণ্ড দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘোমটার নিচে মুখ লুকিয়ে থমকে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন আর ঝাড়ু দেওয়া লাগবে না, যেভাবে আছে
সেভাবেই শুয়ে পড়ো। সারাদিন অনেক ঝামেলা গেছে, আমার শরীরে আর কিছু সহ্য হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ির আঁচলটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, নোংরা বিছানায় শুলে তো সকালে গায়ে অ্যালার্জি উঠবে আমার। আপনার ধুলোবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না। সোজা অন্যদিকে মুখ করে একপাশে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর পাড়া প্রতিবেশীর কথাগুলো মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই পোলারে বিয়া করাইছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভার হয়ে এলো। বাবার উপর যে রাগটা জমছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যি তো, টাকার লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে একটা এমন মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মস মস শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানার ধুলো ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দূরত্ব রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুজনের মাঝখানের খালি জায়গাটা খুব স্পষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশ একদম নিঝুম। শুধু ঘরের টিনের চাল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুলেই জিজ্ঞেস করলাম, কিসের কষ্ট? এই যে বাড়ির বাইরের মানুষগুলো যেসব বলল, আমি তো সব শুনেছি। ময়নার গলাটা একটু কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, শুনছো যখন, তখন তো সবই বুঝছো।